হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয়। বিভিন্ন রকমের যেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগের বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন জানতে চায়। এই ধরনের প্রশ্ন ব্যাখ্যা করার আগে আমাদের রেজোনেন্স সম্পর্কে ভালো ধারণা থাকার না কারণে আমাদের কোনো ভালো ধারণা নাই বলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি না। তো আজ আমরা রেজোনেন্স নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। দেন আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাখ্যা করব, যেমন হচ্ছে টলুইন অর্থপ্রেরণা নির্দেশক কেন, অ্যানিলিন ক্ষারধর্মী কেন, বা অ্যানিলিন কোন কোন জায়গায় তার ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের প্রশ্নগুলো যখন আমাদের পরীক্ষায় আসে, আমরা রেজোনেন্সের বেসিক কনসেপ্ট না থাকার কারণে আমরা অ্যান্সার করতে পারি না। তো আমরা প্রথমে জানতে চাচ্ছি যে রেজোনেন্সটা কী জিনিস, হোয়াট ইজ রেজোনেন্স। আমরা যদি একটু বলি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা সবাই জানি যে আমরা 19-এর জীববিজ্ঞান বইতে একটা টপিকস পড়ে এসেছিলাম যে অ্যামিবা। আমি অ্যামিবা দিয়ে কথাটা যদি বলি তাহলে হয়তো বা রেজোনেন্সের ধারণাটা আমরা অনেকটাই ক্লিয়ার করতে পারবো। আমরা দেখেছি যে যখন কোনো একটা যেমন অ্যামিবার কথা বলি, অ্যামিবা তার নিজস্ব কোনো স্ট্রাকচার নাই, সে এক এক সময় এক এক রকমের ঘটন সে পরিদর্শন করে। সে এক এক সময় দেখা যায় তার ক্ষণপথ সৃষ্টি হয়। এখন এটাকে একভাবে দেখছি, কিছুক্ষণ পর দেখে আরেকভাবে, ক্ষণপথ একটা ছিল 10টা হয়ে গেছে, আবার 2টো বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে আমরা অ্যামিবাকে সুনির্দিষ্টভাবে তার কাঠামোটা কি আমরা ডিফাইন করতে পারি না। ঠিক তদ্রূপভাবে আমাদের কেমিস্ট্রিতে এমন কিছু যৌগ আছে যাদের সত্যিকার ঘটনকে আমরা সঠিকভাবে ডিফাইন করতে পারি না, বা আমরা সঠিক চিত্র আঁকতে পারি না। যেমন যদি আমরা বেনজিনের কথা বলি, বেনজিনের যদি স্ট্রাকচারগুলো আমরা দেখি তাহলে আমরা দেখি যে বেনজিনের মধ্যে যে পাই বন্ধন আছে তার কাঠামোতে, স্ট্রাকচারাল ফর্মুলাতে তার যে পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনগুলো সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায় অ্যামিবার মতো। অ্যামিবার যেমন ক্ষণপথ সৃষ্টি হয়, তার ঘটন চেঞ্জ হয়, ঠিক এই বেনজিনেরও এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যে মুহূর্তের মধ্যে তার পাই বন্ধন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, পাই ইলেকট্রনগুলো স্থির থাকে না। তো এই ধরনের যৌগগুলোর সঠিক স্ট্রাকচার বা ঘটন আমাদের ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠে না। এবং একই রকমভাবে কোনো একটা সিঙ্গেল মলিকুলের সকল প্রপার্টিও আমরা ব্যাখ্যা করতে পারি না, যার কারণে কি হয়, কোনো একটা যৌগের সঠিক ঘটন কি এবং সকল বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য রসায়ন বিজ্ঞানে একটা নতুন একটা অবতারণা করা হয়, রেজোনেন্স ইফেক্ট। রেজোনেন্স ইফেক্ট দ্বারা কোনো একটা যৌগ যার সঠিক স্ট্রাকচারকে আমরা ব্যাখ্যা করতে পারি না, সেটা রেজোনেন্সের মাধ্যমে ওইটার ঘটনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ডিলোকালাইজড অফ পাই ইলেকট্রনস অফ এন মলিকুল ইজ নাথিং ইজ কল্ড রেজোনেন্স। তো আমরা যদি জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, তো রেজোনেন্সটা আসলে কী ঘটনা ঘটে। রেজোনেন্সে এখানে আমাদের যেমন এখানে প্রথম কিছু কথা আছে, রেজোনেন্স কি, লোকালাইজড ইলেকট্রন পেয়ার কাকে বলে, ডিলোকালাইজড ইলেকট্রন পেয়ার কাকে বলে, অরবিটাল অ্যাপ্রোচ অফ রেজোনেন্স কি, রিজোনেটিং স্ট্রাকচার কি, পার্শিয়াল ডাবল বন্ড কি, এই কথাগুলো আমরা একটু এখানে আলোচনা করব। তো আমরা প্রথমে যদি একটু দেখি স্ট্রাকচারটা, আমরা বেনজিনের যদি স্ট্রাকচার আমরা যদি বেনজিনের স্ট্রাকচার দিয়ে এটাকে ব্যাখ্যা করি লাইক দিস, একটা বেনজিনের ঘটনকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে যদি একটা বেনজিনের ঘটনটাকে দেখি, আমরা দেখি যে এখানে যদি একটা বেনজিনের পাই বন্ধন থাকে, এখানে সিগমা বন্ধন, দেন এখানে পাই বন্ধন, এখানে সিগমা বন্ধন, আবার পাই বন্ধন। দেন কিছুক্ষণ পর দেখা যায় যে এই বেনজিনের ঘটনটাই জাস্ট এই ঘটনটাই আবার একটু এখানে চেঞ্জ হয়ে যায় লাইক দিস। আমরা যদি একটু ক্লিয়ার করে ফেলি, এইভাবে তার ঘটনটা আমরা দেখতে পেলাম, এই যে এরকম হয়ে গেল। এখানে ছিল পাই বন্ধন, এখানে পাই বন্ধন না থেকে এখানে চলে যায়, দেন সিগমা বন্ধন, দেন আবার পাই বন্ধন, দেন সিগমা বন্ধন, আবার পাই বন্ধন। এইভাবে আমরা দেখতে পাই যে বেনজিনের ঘটনটা ঠিক অনেকটা এরকম হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল সিগমা বন্ধন, এখানে পাই বন্ধন হয়ে গেছে, এখানে সিগমা বন্ধন ছিল, এখানে পাই বন্ধন হয়ে গেছে, এখানে পাই বন্ধন ছিল, এখানে সিগমা বন্ধন হয়ে গেছে। অর্থাৎ তার দুই রকমের ঘটন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ঘটনগুলো, এই ঘটনটা কিন্তু তার সত্যিকার স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে পারে না। অথবা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে কার্বন আমরা যদি একটু ডিফাইন করে দেই,
এই যে কার্বন কার্বনের যে বন্ড লেন্থ, এখানে কার্বন কার্বনের যে বন্ড লেন্থ, আমরা জানি কোন একটা নির্দিষ্ট যৌগের জন্য সকল বন্ড লেন্থগুলো আইডেন্টিক্যাল হওয়ার কথা। কিভাবে? আমরা বন্ড লেন্থের একটু কনসেপ্ট যদি একটু ক্লিয়ার করি, আমরা যেটা সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি থেকে আমরা পড়ে এসেছি। আমরা একটার উপর একটা ভিডিও করবো ইনশাআল্লাহ, তাকে ব্যাসটা ক্লিয়ার করার জন্য। সেখান থেকে আমরা জানি যে কোনো একটা যৌগের মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে তখন তার বন্ড লেন্থ কী হয়, 11টা ইলেকট্রন থাকলে তার বন্ড লেন্থ কী হয়, 12টা ইলেকট্রন থাকলে তার বন্ড লেন্থ কী হয়, 13টা ইলেকট্রন থাকলে তার কী হয়, 14টা ইলেকট্রন থাকলে কী হয়, দেন 15টা ইলেকট্রন থাকলে কী হবে, দেন আমি যদি আরেকটু লিখি 16টা ইলেকট্রন থাকলে কী হবে, 17টা ইলেকট্রন থাকলে কী হবে, অ্যান্ড 18টা ইলেকট্রন থাকলে কী হবে। যেমন আমরা জানি 14 যদি আমরা রেফারেন্স ধরি, এটা হচ্ছে 3 থেকে এখানে থেকে আস্তে আস্তে কমবে, আবার এখান থেকে আস্তে আস্তে বাড়বে। দ্যাট মিনস এটা 3, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.0, এটা হচ্ছে 1.5, দেন 1.0, এটা হচ্ছে 2.5, দ্যাট ইজ 2.0, দ্যাট ইজ 1.5, দেন 1.0। যদি আমরা একটু ডিফাইন করি হোয়াট ইজ অ্যাঙ্গুলার অরবিটাল থিওরি বা অরবিটাল মলিকুলার অরবিটাল থিওরি বলতেছে, অর্থাৎ 10 থেকে 18তম ইলেকট্রন যে সমস্ত যৌগগুলোর মধ্যে আছে তাদের বন্ড লেন্থ বের করার একটা সুন্দর সূত্র তারা প্রদান করেছেন, দ্যাট ইজ বন্ড লেন্থ। সেটা হচ্ছে কি, যদি কোনো একটা মৌলের মধ্যে বা যৌগের মধ্যে 10টা ইলেকট্রন থাকে তাহলে তার বন্ড লেন্থ হচ্ছে 1, যদি 11টা ইলেকট্রন থাকে তার বন্ড লেন্থ 1.5, যদি 12টা ইলেকট্রন থাকে 2, তার বন্ড লেন্থ 2, 13টা ইলেকট্রন থাকলে 2.5, 14টা ইলেকট্রন থাকলে 3, 15টা ইলেকট্রন থাকলে 2.5, 16টা ইলেকট্রন থাকলে 2.0, 17টা ইলেকট্রন থাকলে 1.5, 18টা ইলেকট্রন থাকলে 1.0। আমরা বন্ড লেন্থের কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা এখানে আসতেছি লাইক দিস। যদি আমরা একটু দেখি, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ কত, নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ যদি আমরা একটু নির্ণয় করতে চাচ্ছি, নাইট্রোজেন আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, তাহলে 7-এর সাথে 14টা ইলেকট্রন আছে। দ্যাট মিন যদি নাইট্রোজেন যৌগে 14টা ইলেকট্রন থাকে তাহলে তার বন্ড লেন্থ হচ্ছে 3, তার বন্ড লেন্থ হচ্ছে 3। যদি অক্সিজেনের ক্ষেত্রে আমরা কাউন্ট করি, অক্সিজেনের হচ্ছে এখানে ইলেকট্রন আছে 8টি, দেন 8টি, তাহলে 8 16টি, 16টা ইলেকট্রন থাকলে তার বন্ড লেন্থ হচ্ছে 2। তাহলে এইভাবে আমাদের যদি কোনো একটা যৌগের মধ্যে আমরা দেখি সকল যৌগের বন্ড লেন্থগুলো আইডেন্টিক্যাল হওয়ার কথা, কিন্তু আমরা যদি বেনজিনের গঠন বা স্ট্রাকচারের দিকে একটু ফলো করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে এখানে কার্বন কার্বন যে সিগমা বন্ধন এবং কার্বন কার্বন পাই বন্ধন, যেমন পাই বন্ধন এবং সিগমা বন্ধন, এদের যে বন্ড লেন্থ, এই বন্ড লেন্থটা এক থাকে না, তাদের বন্ড লেন্থটা চেঞ্জ হয়ে যায়। এবং এই বেনজিনের যে আরও যে স্ট্রাকচার বা একটা সিঙ্গল অ্যাটমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বা প্রপার্টিগুলো সবগুলোকে ব্যাখ্যা করতে পারে না। তখনই কি হয়, তখনই আমরা এই রেজোনেন্স নামক একটা ইফেক্ট বা রেজোনেন্স নামক একটা নতুন শব্দ আমাদের রসায়নে সংযোজন করা হয়েছে, যেটা দ্বারা এ ধরনের ঘটনাকে ব্যাখ্যা করা যায়। এখানে আমরা এর আগে একটু যদি ব্যাখ্যা করি লোকালাইজড ইলেকট্রন পেয়ার এবং ডিলোকালাইজড ইলেকট্রন পেয়ার, এই দুটো একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। হোয়াট ইজ লোকালাইজড ইলেকট্রন পেয়ার? যেমন আমি ধরে নিচ্ছি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘটনার কথা যদি আমি বলি, হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তাদের সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে তাদের মাঝখানে তাদের বন্ধন গঠিত হয়। এই ইলেকট্রন দুটো ঠিক তাদের মাঝামাঝি অবস্থানে থাকে। অথবা আমরা যদি দেখি যে জাস্ট লাইক দিস, যদি ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে তার নিজের দিকে নিয়ে যায়, ওকে, তার নিজের দিকে নিয়ে যায়। অথবা এমন একটা যৌগ আছে যাই যেমন পানি, যেমন পানির কথা যদি বলি, এখানেও তার মাঝখানে অবস্থান থাকে আর এখানে ইলেকট্রনগুলো তার দুই পাশে থাকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলোকে কিন্তু আমি সহজেই ডিফাইন করতে পারি, লোকেট করতে পারি যে কোথায় ইলেকট্রনগুলো আছে। জাস্ট সিগমা বন্ধনের মাঝখানে তারা শেয়ার্ড ইলেকট্রনগুলো আমার অবস্থান করে। এই ইলেকট্রনগুলোকে যেহেতু আমি লোকালাইজ করতে পারছি, আমি আইডেন্টিফাই করতে পারছি, এই জন্য এই ইলেকট্রনগুলোকে বলা হয় লোকালাইজড ইলেকট্রন পেয়ার। দিস ইজ লোকালাইজড ইলেকট্রন পেয়ার। এটাকে আমি বলতে পারি নন লোকালাইজড ইলেকট্রন পেয়ার। তাহলে এইভাবে যে ইলেকট্রনগুলোকে সহজে আইডেন্টিফাই করা যায় তাদেরকে বলা হয় লোকালাইজড ইলেকট্রন পেয়ার। এখন আমরা একটু আসি যে ডিলোকালাইজড ইলেকট্রন কি, ডিলোকালাইজড ইলেকট্রন পেয়ার কাদেরকে বলে। ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে এরকম, যদি একটু কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করি যে ডিলোকালাইজড ইলেকট্রন থেকে কি কি জিনিস আমাদের এখানে জিনিসটা ক্লিয়ার করতে হবে, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে সহজেই জিনিসটা হয়ে যাবে। যখন ইলেকট্রনগুলো এক বা একাধিক মৌলের মধ্যে শেয়ার হয়, ইলেকট্রন পেয়ার, আমি লিখে রাখছি ইলেকট্রন পেয়ার, তখন সেটাকে আমরা বলবো ডিলোকালাইজড ইলেকট্রন পেয়ার। লাইক দিস, আমি ধরে নিচ্ছি এটা একটা যৌগ সি এ দেন বি,
এখানে আবার ধরে নিচ্ছি সি, এটা যদি আমি এইভাবে দেখাই সি দেন এ দেন বি। আমি প্রথমে দেখাচ্ছি এই যে দুটো বন্ডেড শেয়ার ইলেকট্রনগুলো জাস্ট এই দুটো ইলেকট্রন সি এবং এর মাঝখানে অবস্থান করছে। কিছুক্ষণ পর দেখা গেল এই ইলেকট্রন দুটো এইখানে না থেকে তারা এই জায়গায় চলে এসেছে, এই জায়গায় চলে এসেছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এইভাবে যদি আরও যদি আমি চেন তৈরি করি লাইক দিস, যদি আমি এটাকে এইভাবে না দেখে আরেকটু যদি চেঞ্জ করি এ বি দেন ডি যদি দেখাই, তাহলে দেখা যাবে পরের স্ট্রাকচারটা এরকম হয়ে যাচ্ছে বি দেন ডি। প্রথম ইলেকট্রনগুলো যেমন এখানে থাকার কথা ছিল, যেমন এ এবং বি এর মাঝখানে, কিন্তু পরবর্তী দেখা গেল বি এবং ডি এর মাঝখানে চলে গেছে। অর্থাৎ প্রতি মুহূর্তে এই ইলেকট্রনগুলো তার অবস্থান পরিবর্তন করছে। যেহেতু এই ইলেকট্রনকে আমি সঠিকভাবে লোকেট করতে পারছি না, where is it located is not defined by myself, সুতরাং এই ইলেকট্রনগুলোকে আমি বলবো ডি লোকালাইজড ইলেকট্রন পেয়ার। যেহেতু ইলেকট্রন পেয়ার বলছে একসাথে দুটো ইলেকট্রনকে এখানে বোঝানো হয়েছে, সুতরাং এই ধরনের ইলেকট্রনগুলোকে আমরা ডি লোকালাইজড ইলেকট্রন পেয়ার বলবো। সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে ডি লোকালাইজড ইলেকট্রনের মাধ্যমেই আমাদের এই কোনো একটা স্ট্রাকচারের গঠন সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমরা এটা অনেক বিশেষ ভূমিকা আমাদের পালন করতে থাকি। ওকে, আমরা এবার আসতেছি অরবিটাল অ্যাপ্রোচ অফ রেজোনেটিং। কীভাবে রেজোনেন্স হয়, রেজোনেন্সটা কী জিনিস, কীভাবে গঠিত হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করি। দেন আমরা আলোচনা করব হোয়াট ইজ থিওরিটিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার, অথবা এটাকে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। তারপরে পার্শিয়াল ডাবল বন্ড কী সেটা একটু আলোচনা করব। আমরা এখানে একটু বিস্তৃত আকারে দেখব যে বেনজিনের ঘটনে কী ঘটনা ঘটে সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। আমরা যদি একটু দেখি বেনজিনের ঘটনটা লাইক দিস, এরকম আমরা একটু জায়গা নিয়ে করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আমাদের। এই হলো হচ্ছে ইলেকট্রন, এই হচ্ছে আমার ইলেকট্রন, এই হচ্ছে আমার ইলেকট্রন। বেনজিনের ক্ষেত্রে এই কার্বনের ইলেকট্রন, এই ইলেকট্রন, আমরা জাস্ট ইলেকট্রন পেয়ারগুলো দেখালাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বন, বেনজিনের মধ্যে যে কার্বন, সেই কার্বনের প্যারালাল অরবিটাল রয়েছে। এইটা এখানেও একটা প্যারালাল পি অরবিটাল রয়েছে, এখানেও একটা রয়েছে যেহেতু কার্বন, এখানে একটা রয়েছে, দেন এখানে একটা রয়েছে, দেন এখানে একটা রয়েছে। ওকে, এটা হচ্ছে কার্বনের ফার্স্ট স্ট্রাকচার আমি দেখালাম। ওকে, লাইক দিস। আমি এখানে আরেকটা স্ট্রাকচার নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কার্বনকে আমরা কয়ভাবে ডিফাইন করতে পারলাম। লাইক দিস, এখানে একটা, আমি এখানে একটা নিলাম, এখানে একটা নেই, এখানে একটা নেই, দেন এখানে একটা নেই, তাহলে আমার চিত্রটা যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক একইভাবে এখানেও আমি ঘটনটাকে জাস্ট এইভাবে দেখাচ্ছি। এখানে আছে, এই জায়গাতে আছে। আমরা জানি প্রত্যেকটাতে আমাদের এখানে কার্বন থেকে, কার্বনের পি অরবিটালটা জাস্ট এরকম যদি সমান্তরাল বরাবর অবস্থান করে তাহলে আমরা কিভাবে সেটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এর আগের ভিডিওতে দুটো অরবিটালের ওভারল্যাপিং কীভাবে হয় সেটা আমরা জেনেছি। এসএস ওভারল্যাপিং, এসপি ওভারল্যাপিং, পিপি ওভারল্যাপিং কীভাবে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে এখানে প্রথম এই পি অরবিটালের সাথে এই পি অরবিটালের ওভারল্যাপিং হয়েছে লাইক দিস, তাহলে এই ওভারল্যাপিংটাকে আমি এইভাবে দেখাতে পারি। ওকে, দেন এই ওভারল্যাপিংটাকে আমি এইভাবে দেখাতে পারি, দিস ইজ পিপি ওভারল্যাপিং। তারপরে দেখা গেল এই ওভারল্যাপিংটা এখানে এটার সাথে এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে লাইক দিস, এইভাবে হয়েছে। দেন আবার এটার সাথে এখানে এইভাবে ওভারল্যাপিং আমার হয়েছে, পিপি ওভারল্যাপিং হয়েছে এখানে লাইক দিস, পিপি ওভারল্যাপিং হয়েছে। এর আগে আমরা জানি যে দুটো অরবিটালের নিউক্লিয়াস যখন পিপি অরবিটাল ওভারল্যাপিং হয় তখন কীভাবে ওভারল্যাপিং ঘটে আমরা একটু জাস্ট রিমাইন্ড করার জন্য একটু চিত্রটা একটু এইভাবে দেখাচ্ছি। দিস ইজ নিউক্লিয়াস অফ এ স্পেসিফিক অরবিটাল, দিস ইজ পি অরবিটাল, দিস ইজ পি অরবিটাল, দিস ইজ পি অরবিটাল, দিস ইজ পি অরবিটাল। যখন তাদের মধ্যে ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, জাস্ট এই পি অরবিটাল যে লুপগুলো আছে সেই লুপগুলো একটু ব্যান্ড করে, বা ব্যান্ড করার উদ্দেশ্য কি, তারা প্যানিট্রেট করার জন্য লাইক দিস। তখন তারা ব্যান্ড করলো, অর্থাৎ এই অবস্থান থেকে এবং এই অবস্থান থেকে তারা জাস্ট ব্যান্ড করে লাইক দিস, এরকম ব্যান্ড করে ফেলে, এরকম ব্যান্ড করে ফেলে। ওকে, এরকম ব্যান্ড করে ফেলে, এটাও এরকম ব্যান্ড করে ফেলে। ব্যান্ড করার ফলে এই জায়গাতে ইলেকট্রন বেগের ঘনত্বটা বেড়ে যায়
ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে যায় এবং পরবর্তী স্টেপে যে কী হয় তার স্ট্রাকচারটা জাস্ট এরকম হয়ে যায়। এই হলো আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার নিউক্লিয়াস। দেন এটার উপরে একটা ইলেকট্রন মেঘের ক্লাউড সৃষ্টি হয়, এখানে একটা ইলেকট্রন মেঘের ক্লাউড সৃষ্টি হয় এবং এইভাবে যে বন্ধনটা গঠিত হয় আমরা জানি সেই বন্ধনটা হচ্ছে আমার পাই বন্ধন। ঠিক এখানে ঠিক সেম ঘটনাই ঘটছে, পি অরবিটালের সাথে পি অরবিটালের ওভারল্যাপিং হচ্ছে। ঠিক এই ঘটনার মাধ্যমে এখানেও একটা পাই অরবিটাল ঘটে থাকে, এখানে একটা পাই অরবিটাল ঘটিত একটা পাই বন্ধন ঘটিত হয়। আমরা যদি একটু দেখি তাহলে এখানে একটা পাই বন্ধন ঘটিত হবে। ওকে, এখানে একটা পাই বন্ধন ঘটিত হবে। তাহলে কি হলো পাই বন্ধন ঘটনার পর? আমরা যদি এটার স্ট্রাকচারটাকে এইভাবে একটু দেখাই, লাইক দিস। এখানে প্রথমে এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এই অবস্থায় এরকমভাবে ছিল, এটা এইভাবে ছিল। এখন এই পাই অর্থাৎ পি অরবিটাল তাদের মধ্যে যেই পার্শিয়াল ওভারল্যাপিং প্যারালাল ওভারল্যাপিং বা সমান্তরাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে তাদের মধ্যে একটা পাই বন্ধন গঠিত হয়। তাহলে এই সিগমা বন্ড, দেন এখানে একটা পাই বন্ধন হলো, দেন এটা বাদ, তারপরে এই দুটোর মাঝখানে আবার যেমন এইটা হচ্ছে আমার এই সিগমা বন্ড, দেন এই দুটোর মাঝখানে আবার একটা পাই বন্ধন হলো, দিস ইজ পাই বন্ড, দেন এটা কোনো বন্ধন হলো না, দেন এই দুটোর মধ্যে আবার একটা পাই বন্ধন হলো। তাহলে এরকম একটা ঘটনা আমি পেলাম। ওকে, লাইক দিস। এখন আমি এখানে পাশে আর একটা চিত্র লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছি যে এই যে পি অরবিটাল, এখানে পি অরবিটাল সমান্তরাল অরবিটাল, তাদের মধ্যে একটা ওভারল্যাপিং হয়। ওকে, এরকম ওভারল্যাপিং হলো। দেন এটা না হয়ে দেন আবার এদের মধ্যে একটা ওভারল্যাপিং হলো। ওকে, এরকম একটা ওভারল্যাপিং হলো, এরকম একটা ওভারল্যাপিং হলো। ওকে, ওভারল্যাপিং হলো। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি হলো, প্রথমে এটার মধ্যে হলো, এটা একটু ভুল হয়ে গেছে, আমাদের স্ট্রাকচারটা একটু ভুল হয়ে গেছে, সরি। এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো। ওকে, এ দুটো, দেন এই দুটো হবে না, দেন আবার তাদের মধ্যে ওভারল্যাপিং হবে, এটার সাথে এটার ওভারল্যাপিং হবে, এটার সাথে এটার ওভারল্যাপিং হবে, এরকম। দেন এটার সাথে হবে না, দেন আবার তাদের মাঝখানে আবার ওভারল্যাপিং হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এইটাও হতে পারে ওভারল্যাপিং, আবার এইভাবে ওভারল্যাপিং হতে পারে। এইভাবে ওভারল্যাপিংয়ের মাধ্যমে তাহলে কী ধরনের স্ট্রাকচারটা সে গঠন করে, লাইক দিস। আমার বেনজিনটা প্রথমে ছিল এরকম ছিল আমার বেনজিন, হ্যাঁ এইভাবে ছিল বেনজিনটা, এইভাবে বেনজিনটা ছিল। তাহলে প্রথমে এখানে কোনো সিগমা বন্ধন ছিল, দেন এই ওভারল্যাপিংয়ের মাধ্যমে এখানে পাই বন্ধন গঠন হলো, এখানে কোনো বন্ধন ছিল না, দ্যাট ইজ সিগমা বন্ধন, এদের মধ্যে একটা পাই বন্ধন গঠিত হলো, এখানে কোনো বন্ধন ছিল না, দ্যাট ইজ সিগমা বন্ধন, এদের মধ্যে আবার একটা পাই বন্ধন গঠিত হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে বেনজিন, সেই বেনজিনটা মধ্যে যেই কার্বনের পি অরবিটাল সমান্তরাল পি অরবিটালগুলো আছে, সেই পি অরবিটালগুলো রেজোন্যান্সে ওভারল্যাপিংয়ের মাধ্যমে দুই ধরনের কাঠামো গঠন করতে পারে। সুতরাং এটা বেনজিনের সত্যিকার কাঠামো না, এটাও বেনজিনের সত্যিকার কাঠামো না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য যে বন্ড লেন্থ, এটার জন্য যে বন্ড লেন্থ সেগুলো এক হওয়ার কথা, বা এখানেও ঠিক তাম, এটার জন্য যে বন্ড লেন্থ, এটার জন্য বন্ড লেন্থ সব সেম হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তাদের বন্ড লেন্থ সেম হয় না। এই কারণে রেজোনেন্স নামক একটা নতুন ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট আমাদের রসায়ন অবতরণ করে। এটা সত্যিকার ঘটন এবং এটার বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা হয়। সেটা কিভাবে, যদি আমরা এটাকে একটু ব্যাখ্যা করে দেই তাহলে হয়তো বা জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো এই দুটোর মধ্যে আরেকটু ক্লিয়ার করছি। যেমন এখানে যে ঘটনটা হলো এবং এই ঘটনটা যেটা পেলাম, এই ঘটনটা কিন্তু সত্যিকারের বেনজিনের যে ঘটন, সেই ঘটনটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ বেনজিন সম্পর্কে সকল তথ্য এই ঘটন দিতে পারে না। আবার বেনজিন সম্পর্কে সকল তথ্য এই ঘটনা দিতে পারে না। এটা ধরি সর্বোচ্চ 50% ইনফরমেশন দিতে পারে, এটাও হয়তো বা সর্বোচ্চ 50% ইনফরমেশন বেনজিনে দিতে পারে, কিন্তু 100% দিতে পারে না। এই 100% ইনফরমেশন পাওয়ার জন্য আমরা কি করি, এই দুটো ঘটনের মধ্যে তাদের একটা নতুন স্ট্রাকচারের মাধ্যমে তাদের একটা ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিংয়ের মাধ্যমে তাদের একটা নতুন ঘটনা হয়, যেটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। অর্থাৎ এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে একটা হাইব্রিডাইজেশন হয়। এই হাইব্রিডাইজেশনের মাধ্যমে যে নতুন যৌগটা গঠিত হয় সেটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড অফ বেনজিন। সেটা কিভাবে হয় আমরা এবার একটু সেই ঘটনটা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের হয়তো বা জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমরা দেখতে পেলাম যে দুই রকমের ঘটন, হ্যাঁ এটা হলো এরকম। এবার আমরা দেখলাম যে প্রথম এটার সাথে এটা ওভারল্যাপিং হলো। এখন আবার আমরা যদি একটু আলাদাভাবে আঁকি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, বা এখানে একটু দেখাই আমরা
তাহলে দুটো থাকুক চিত্র, তাহলে আমাদের জিনিসটা বোঝার জন্য এটা হেল্পফুল হবে। লাইক দিস, এই 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 এরকম যদি একটা স্ট্রাকচার আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এটার মধ্যে আমার কার্বনের সমান্তরাল পি অরবিটাল আছে, এটার জন্য 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 সমান্তরাল পি অরবিটাল আছে। এখন এই যে 6টা সমান্তরাল পি অরবিটাল কার্বনের, তাদের মধ্যে কি হলো? ওভারল্যাপিং হলো। ধরলাম এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, দেন এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, আবার নিচেও এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, এটার সাথে ওভারল্যাপিং হলো, এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, এটার সাথে ওভারল্যাপিং হলো, তারপরে এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, এটার সাথে ওভারল্যাপিং হলো, এটার সাথে ওভারল্যাপিং হলো, এটার সাথে এটা ওভারল্যাপিং হলো। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ওভারল্যাপিংয়ের মাধ্যমে নতুন একটা স্ট্রাকচার সে গঠন করে। সেই ঘটনটা কি আমি যদি একটু ডিফাইন করি, সেই ঘটনটা কি একটু উপরে দেখাই, আমি ঘটনটা দিলে ক্লিয়ার হবে। তখন হলো এই হলো আমার বেনজিন, লাইক দিস, এই ছিল আমার বেনজিনটা, এরকম ছিল আমার বেনজিনটা এই। তখন এই যে ইলেকট্রনগুলো যখন তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ওভারল্যাপিং হলো, তখন সে একটা নতুন ইলেকট্রন মেঘের ক্লাউড তৈরি করেছে। এই ইলেকট্রন মেঘের ক্লাউডকে বলা হয় অ্যাঙ্গুলার ইলেকট্রন ক্লাউডস। আমরা এর আগে যেটা পড়েছিলাম নর্মালি কমন ইলেকট্রন ক্লাউডস, যখন দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হয়, তখন যেই কমন রিজিয়নে ইলেকট্রনের ম্যাগের ঘনত্ব বেড়ে যায় সেটাকে আমরা বলছিলাম কমন ইলেকট্রন ক্লাউডস। এখানেও ঠিক সেম ঘটনাটা ঘটে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এরকম একটা গোলাকার, যেহেতু ঘুরতেছে, এরকম চতুর্দিকে এরকম একটা ক্লাউডের সৃষ্টি হয়, লাইক দিস, এরকম একটা ক্লাউডের সৃষ্টি হয়, এরকম একটা ক্লাউডের সৃষ্টি হয়, এই জায়গাটাতে এরকম ক্লাউডের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাকে আমরা বলবো এটাকে বলবো অ্যাঙ্গুলার ইলেকট্রন ডেনসিটি। এর আগে যেটাকে আমরা পড়ছি অ্যাঙ্গুলার কেন বলা হলো? কারণ এই ইলেকট্রনগুলো মুভেবল, এটা এক জায়গায় ফিক্সড, এটা ঘুরতেছে প্রতি মুহূর্তে, যেহেতু ইলেকট্রনগুলো এখানে ঘুরতেছে। এখন ব্যাপারটা হলো এই যে আগে যে ইলেকট্রনগুলোর কথা বলেছিলাম আমরা, নর্মালি এই একটা পাই ইলেকট্রনে, যেমন যদি আমি আবার স্ট্রাকচারটা একটু দেখাই, যেমন এই যে এরকম, এটা সিগমা বন্ধন, এ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই। এখানে পাই ইলেকট্রনের যেই পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো ছিল, এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন, এ একটা এই ইলেকট্রনগুলোকে সহজে আমি লোকেট করতে পেরেছিলাম, এই জন্য এদেরকে আমরা বলছিলাম লোকালাইজড পাই ইলেকট্রন। বাট এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? এটার ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো যে ঘুরছে, এই ইলেকট্রনগুলো কিন্তু সঠিকভাবে আমি লোকেট করতে পারছি না। হোয়ার ইজ ইট লোকেট? এখানে না এখানে। ইট ইজ রাউন্ড, ইট ইজ সার্কুলেটেড থ্রু দ্য অ্যাক্সিস, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। যেহেতু আমি এটাকে লোকেট করতে পারছি না, এটার অবস্থানকে ডিফাইন করতে পারছি না, এই জন্য এই ইলেকট্রনগুলোকে আমি বলবো ডিলোকালাইজড ইলেকট্রন পেয়ার। এই ইলেকট্রনগুলো কিন্তু এখন ডিলোকালাইজড। ওকে, এরপর আসতেছি, আমরা এখানে দেখেছিলাম একটা সিগমা বন্ধন গঠিত হয়, একটা পাই বন্ধন গঠিত হয়, একটা সিগমা বন্ধন গঠিত হয়, একটা পাই বন্ধন গঠিত হয়, এবং এদের বন্ড লেন্থ কী হয়? বেনজিনের ক্ষেত্রে ভ্যারি করে। বাট এখানে এরকম কোনো ঘটনা নাই, কোথায় সিগমা বন্ধন কোথায় পাই বন্ধন আমি সেটাও লোকেট করতে পারছি না। সুতরাং যেহেতু সিগমা বন্ধন পাই বন্ধনের মতো ঘটনা এখানে আমি ঘটাতে পারছি না, কোথায় আছে আমি আইডেন্টিফাই করতে পারছি না, সুতরাং তাদের সবগুলোর বন্ড লেন্থ আইডেন্টিক্যাল। অর্থাৎ সবগুলো সিগমা বন্ধন এবং পাই বন্ধনের যে বন্ড লেন্থ এটা সেম হয়ে যায়। সুতরাং আমার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল। অর্থাৎ এখন আমার সমস্ত বন্ড লেন্থ এক হয়ে গেল, এবং এখানে ইলেকট্রনগুলো লোকালাইজড না হয়ে এখন হয়ে গেল ডিলোকালাইজড। এই যে আমি নতুন যে স্ট্রাকচারটা পেলাম, এই স্ট্রাকচারটাকে আমি বলবো, আমার নতুন স্ট্রাকচারটাকে আমি এখানে নাম দিব হচ্ছে হাইব্রিডাইজেশন, আমি এটাকে বলবো হাইব্রিডাইজেশন অফ রেজোনেন্স, অথবা রেজোনেন্স হাইব্রিডাইজেশন অফ বেনজিনের যে হাইব্রিড ঘটন সেটা আমি এখানে পেয়ে গেলাম। এখন এটা কিভাবে আঁকা হয়, কিভাবে এটা দেখানোর জন্য আমি একটু যদি নতুন আরেকটা ঘটন দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে এই যে যৌগটা, এটা বেনজিন ছিল এরকম, এরকম ছিল, সেখানে এরকম ছিল, এই ছিল বেনজিনটা। তখন এটাকে এরকম আমরা লাইক দিস এইভাবে দেখাই, এটাকে এইভাবে দেখানো হয়। এটাকে বলে পার্শিয়াল ডাবল বন্ড।
পার্শিয়াল ডাবল বন্ডটা কীভাবে গঠিত হয় আমরা যদি একটু ডিফাইন করে দেই, একটা সিগমা বন্ধন, দিস ইজ সিগমা বন্ধন অ্যান্ড দিস ইজ পাই বন্ধন। একটা সিগমা বন্ধনের সাথে আরেকটা পাই বন্ধন যখন ঘটিত, যেমন এখানে কীভাবে হলো আমরা আবার একটু দেখি, স্ট্রাকচারটা আবার একটু দেখবো, তারপরে জিনিসটা ক্লিয়ার করতে হবে। একটা সিগমা বন্ড, দিস ইজ সিগমা বন্ড, দিস ইজ পাই বন্ড, যখন তাদের মধ্যে ওভারল্যাপিং হয় তখন এই ধরনের একটা বন্ধন গঠিত হয়। সেই বন্ধনটা এরকমভাবে আমরা দেখাবো, এইটা। তাহলে এটা হলো সিগমা বন্ড, এটা পাই বন্ড। এখানে একটা সিগমা বন্ডের উপরে কতগুলো, এটা জাস্ট ডট চিহ্ন দিয়ে আমি যে জিনিসটাকে দেখালাম সেটাকে আমি বলবো পার্শিয়াল ডাবল বন্ড। আমি সেটাকে বলবো পার্শিয়াল ডাবল বন্ড। এভাবে আমার পার্শিয়াল ডাবল বন্ডটা গঠিত হয়। ওকে, পার্শিয়াল ডাবল বন্ড গঠিত হলো। এবার আমরা দেখি আমাদের নতুন একটা এখানে স্ট্রাকচার শিখতে হবে, সেটা হলো যে রেজোনেটিং স্ট্রাকচারটা কী জিনিস। রেজোনেটিং স্ট্রাকচারটা কী ব্যাখ্যা করে, এটা আমাদের একটু এখানে ব্যাখ্যা করতে হবে যে রেজোনেটিং স্ট্রাকচারটা কী ব্যাখ্যা করে। ওকে, রেজোনেটিং স্ট্রাকচারটা হচ্ছে, একটু যদি আমরা দেখি আবার প্রথম থেকে যদি আমরা একটু ঘটনাটা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে জিনিসটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। রেজোনেটিং স্ট্রাকচারের আর কী নাম হতে পারে, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক রেজোনেটিং স্ট্রাকচার, কারণ এটা দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের যৌগের বিভিন্ন ব্যাখ্যা আমরা শিখব। যেমন অ্যানিলিনের রেজোনেন্স দেখাও, টলোনিয়ার রেজোনেন্স দেখাও, ফেনোলের রেজোনেন্স, যারা রেজোনেন্স প্রদর্শন করতে পারে বা রেজোনেন্সের কী সত্য, কোন সত্য সেটা রেজোনেন্স প্রদর্শন করবে, ব্যক্তি পরীক্ষা আসতে পারে নিম্নের কোন যৌগটি রেজোনেন্স প্রদর্শন করে, এই ধরনের ঘটনা আমরা সেখানে আলোচনা করব। তার আগে এই কারণে আমাকে শিখতে হবে যে রেজোনেটিং স্ট্রাকচার কী জিনিস। এটাকে আরও কতগুলো নামে নামকরণ করা হয়, যেমন হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, STRUCTURE। এটাকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে, রেজোনেটিং স্ট্রাকচার ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে। আর বলা হচ্ছে থিওরিটিক্যাল স্ট্রাকচার বলে, এটাকে থিওরিটিক্যাল স্ট্রাকচার বলে। এখন যদি প্রশ্নে আসে যে রেজোনেটিং স্ট্রাকচার কী, ক্যানোনিক্যাল স্ট্রাকচার কী বা থিওরিটিক্যাল স্ট্রাকচার কী, তখন আমরা কি এটার ব্যাখ্যাটা দিব। ব্যাখ্যাটা হলো কোনো একটা যৌগের যেই ঘটনটা 100% তথ্য ওই যৌগ সম্পর্কে দিতে পারে না, সেই ঘটনটাই হলো আমার রেজোনেটিং স্ট্রাকচার। পরীক্ষা যদি আসে বেনজিনের কয়টি রেজোনেটিং স্ট্রাকচার আছে, আমরা একটু আগে দেখতে পেলাম যে বেনজিনের 2টো রেজোনেটিং স্ট্রাকচার আছে। যেমন পরীক্ষা আসতে পারে অ্যানিলিনের কয় ধরনের রেজোনেটিং স্ট্রাকচার আছে। ওকে, এই ধরনের প্রশ্নগুলো শেখার আগে আমাদের রেজোনেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই জন্য আমাদের আজকের এই ক্লাসটা আমরা দেখি রেজোনেন্স স্ট্রাকচারটা আর কীভাবে এটা গঠিত হয়। আমরা দেখলাম যে বেনজিনের এরকম দুইভাবে এটা সম্ভব। ওকে, একটা এখানে এইভাবে যদি একটা দেখাই, আরেকটা ঘটন দেখাবো আমরা জাস্ট এইভাবে, এই হলো দিস ইজ ডাবল বন্ড, সিগমা বন্ড, ডাবল বন্ড, সিগমা বন্ড, ডাবল বন্ড, দেন সিগমা বন্ড, ডাবল বন্ড, সিগমা বন্ড, ডাবল বন্ড, সিগমা বন্ড, দেন ডাবল বন্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে ছিল পাই বন্ধন, এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন, এখানে পাই বন্ধন। তাহলে এইভাবে সিগমা পাই, এইভাবে তাদের যে বন্ধন হলো সেটা তাদের কী ধরনের স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার হলো। এখন এখানে আরেকটা তথ্য আমরা যদি দিয়ে দেই, সেটা যদি এখানে আরেকটা চিত্র আঁকি আমরা এইভাবে তাদের স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করার জন্য, এখানে কার্বনের পি অরবিটালের একটা লুপ অরবিটাল রয়েছে, এইভাবে এখানে রয়েছে। এখন তাদের মধ্যে যে ওভারল্যাপিং লাইক দিস, এটা হলো ওভারল্যাপিং, দেন যদি আমরা এইভাবে দেখাই, দেন ওভারল্যাপিং, দেন এইভাবে যদি তাদের মধ্যে ওভারল্যাপিং হয়, এইভাবে যদি ওভারল্যাপিং হয়, তাহলে দেখতে পাচ্ছি পুরোটা কি এরকম ঘুরতেছে, ওভারল্যাপিং হচ্ছে। ওকে, তাহলে সেটার ঘটনটা আমরা পরবর্তীতে একটু আগেই দেখলাম স্ট্রাকচারটাতে, সেটার ঘটনটা এরকম হয়ে যায়, অর্থাৎ এইভাবে ইলেকট্রনগুলো এরকম ভাঙ্গা অংশ দিয়ে আমরা দেখিয়েছি। তাহলে একটু ক্লিয়ার করি, এই যে ঘটনটা বেনজিনের একটা ঘটন, এই ঘটনটাও কিন্তু বেনজিনের একটি ঘটন। এই ঘটনটা বেনজিনের 50% তথ্যকে আমরা
প্রদান করতে পারি, বেনজিন এই 50% তথ্য এই গঠনটা দিতে পারে, কিন্তু 100% দিতে পারে না। এই ঘটনটাও 50% ঘটন দিতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের যেই শক্তির মাত্রা, স্ট্রেংথ, শক্তি, এটারও ঠিক তা। যদি তাদের শক্তির লেভেলটা প্রায় কাছাকাছি হয়, তাহলে আমি এই দুটো স্ট্রাকচারকে মূল যে বেনজিন, সেই বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার বলবো। অর্থাৎ যেই স্ট্রাকচার দ্বারা কোনো একটা যৌগের সঠিক গঠন ব্যাখ্যা করা যায় না বা সঠিক সবগুলো প্রপার্টি ব্যাখ্যা করা যায় না, সেই গঠনগুলোকে আমরা বলবো রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা থিওরিটিক্যাল স্ট্রাকচার। বাট যখন দুটো এরকম রেজোনেটিং স্ট্রাকচার একত্রিত ওভারল্যাপিংয়ের মাধ্যমে একটা ট্রু স্ট্রাকচার গঠন করবে, সত্যিকার গঠন করবে, সেটাকে আমরা বলবো ট্রু স্ট্রাকচার। যেমন এটা ট্রু স্ট্রাকচার, সত্যিকার গঠন। এটা বেনজিনের 100% তথ্য, 100% ইনফরমেশন আমাকে প্রদান করে থাকে। এই ঘটনটাকে আমরা বলছি বেনজিনের অ্যাকচুয়াল ঘটন। আর এটাকে আমরা বলবো পার্শিয়াল, অর্থাৎ এটা পার্শিয়াল, 50% দেয়, 50% দেয় না। তাহলে এই দুটো ঘটনকে আমি বলবো, এই দুটো ঘটনকে বলবো আমি রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে যদি পরীক্ষায় আসে যে বেনজিনের কয় ধরনের রেজোনেটিং স্ট্রাকচার আছে, আমরা আশা করি এটা এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো। এবং এখানে আরও কিছু তথ্য আমাদের এখানে আমরা শিখে ফেলবো যে কোনটা বন্ধন কিভাবে, কোনটার বেশি কোনটা কম, বন্ড লেন্থ কোনটার বেশি কম হয়, সেটা আমরা পরবর্তী আমাদের সেশনে আমরা আলোচনা করব। এবং রেজোনেটিং স্ট্রাকচারের মাধ্যমে বা রেজোনেন্সের মাধ্যমে কিভাবে একটা যৌগের বিভিন্ন তথ্য ব্যাখ্যা করা যায়, কোনটার অ্যাসিড ধর্মতা বেশি, কোনটা ক্ষার ধর্মে বেশি, কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এই সমস্ত ব্যাখ্যাগুলি আমাদের এই অধ্যায়ের পরীক্ষার, আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে আসে। এই জন্য আমরা প্রথমেই আমাদের এই রেজোনেন্স সম্পর্কে একটু ভালো বেসিক ধারণা নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা এই রেজোনেন্স সম্পর্কে যত তথ্য আছে সেই তথ্য দিয়ে রেজোনেন্স ইফেক্টের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। আমাদের ক্লাস আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা সেশনে এটা আমরা ব্যাখ্যা করব।